আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনের সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যশোরের এই ছোট্ট গ্রামে এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। উঠেছি সকাল 6টা। এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে সকাল 6টা বাজে। চারপাশে এতটা পরিমাণে রোদ আর এতটা আলো ফুটে যায় যে মনেই হয় না যে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। তো দেখুন, ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ রান্নাঘরে আসা। তো আজ এসে বুঝতে পারছি না আজ কী হয়েছে আমার কপালে। তো এসেই দেখুন টিফিন বাটি চারপাশ একদম কুড়ে কুড়ে ইঁদুরে খেয়ে তো নষ্ট করে দিয়েছে। আর কপাল ভালো যে এটার ভিতরে একটা টুকরাও যায়নি প্লাস্টিকের, কোনো রকম নোংরা ঢুকতে পারিনি। ও মনে হয় সকালের দিকে ওইভাবে কাটছে। যদি সারা রাত কাটতো তাহলে হয়তো পুরো বক্সের মুটকিটাই কেটে ফেলতো। তো কী আর করা, আজকে অনেক অনেক দুঃসংবাদ আমার জন্য যে অপেক্ষা করছে এটা আমি নিজেও জানতাম না। এরই ভিতরে আমার অনেক বড় ক্ষতিও হয়ে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, কি ক্ষতি হলো সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে এসেছি বানটা ঠিক করতে। তো তার সাথে আমি একটু পুঁইশাকও কেটে নিলাম। আর বানির পুঁইশাক খেতে যে এত ভালো লাগে আমার, আমি একাই বানির পুঁইশাক খাই। আর আমার ভাইয়া একটু যদি খাই তো খাবে, আর যদি না খায় তাহলে আমাকেই খেতে হবে। আর আমার বাসার সবাই খায় না, তার কারণ হচ্ছে ওদের অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জির সমস্যার কারণে পুঁইশাকটা খেতে চায় না। পুঁইশাক, ইলিশ মাছ, কিন্তু গরুর মাংসটা কিন্তু মিস করে না। এই যে ধরুন আজকেই হয়তো গরুর মাংস রান্না হচ্ছে, তো বাসায় গরুর মাংস রান্না করছি, সেই গরুর মাংসটা খাবে কিন্তু এই পুঁইশাকটা খাবে না। তো এই যে এখানে গরুর মাংস কষিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় মেহমান আসছে, মানে আমার একটা খালাতো বোন আসছে বেড়াতে। তো ও আসছে একদিনের জন্য, আবার চলে যাবে বলছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো যেহেতু দেখলাম যে আমার ছাদে অনেকটা মানে বানের পুঁইশাক রয়েছে, তো ওর জন্য হচ্ছে আগ্রহ করে একটু কেটে নিলাম। তো এদিকে আমি মাংসটা কষাচ্ছি আর ওইদিকে পুঁইশাকটা কেটে এনে টুকটাক করে কিন্তু কুটে ফেলছি। তো মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে, কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এত সুন্দর কালার এসেছে মাংসে, অনেক ভালো হয়েছে খেতেও। মানে আমার কাছে মনে হয় যে মাংসের কালারটা যদি ঠিকঠাক না আসে খেতেও মনে হয় তেমন একটা স্বাদ লাগে না। তো সকালের খাবার খেতে দিয়েছি। এই যে এখানে মাংস, পুঁইশাক আর সকালে নুডলস রান্না করেছিলাম নাস্তার জন্য। তো এখানে আমার বোনকে খেতে দিলাম আর আমি নিজেও খেতে বসে গিয়েছি। দুই বোনে একসাথে নাস্তা করার পর একটু হ্যান্ড প্রিন্ট করেছিলাম মেক্সি, তারপরে ব্লাউজের হাতায়। তো এখানে হ্যান্ড প্রিন্ট করার পর একটু রোদে দিতে হয়, রোদে দিলাম। আর এদিকে ভাইকে বলেছিলাম যে তুমি একটু মাছ কিনে নিয়ে আসো। তো আমার ছোট ভাইটা একটু গিয়েছিল মাছ কিনতে। তো ওকে আমি বলেছি তেলাপিয়া মাছ কিনবে না, এমনি হচ্ছে যে পাঙাশ মাছ, ছোট পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ এই দুইটা কিনবে না, সেটা বাদ দিয়ে অন্যান্য যে মাছগুলো আছে সেটা দেখে তাই নিয়ে আসতে। তো ও কী করলো, ও শুনেছে আমি নাকি ওকে বলেছি পাঙাশ মাছ বাদে তেলাপিয়া মাছটা নিয়ে আসতে। তো কী আর করা, এখন তেলাপিয়া মাছটা আনলো আর ওইটাই আমাকে খেতে হবে। তো এই দেখুন, তারপরে তো আর ক্যামেরা অন করিনি যেহেতু শরীরটাও ভালো লাগছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পর মাছটা কুটে অনেকটা টাইম লেগে গেছিলো। এতটা গরম পড়েছে আর এই গরমে এত অস্বস্তি লাগছিল। তো আমি ভাবলাম সন্ধ্যার পরই একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। তো মানে একটু গেঞ্জি পরতে চাইছিলাম, সারাদিন তো জামা পরে থাকি। তো
তো গেঞ্জিটা পরলে একটু আরাম লাগে। তো আমি গেঞ্জিটা বেরো করার জন্য ওয়ারড্রপের ওইটা টান দিলাম, কিন্তু বেরোলো না। তারপর আমি বলছি কী ব্যাপার, কেন ওয়ারড্রপের ড্রয়ারটা বেরোচ্ছে না। তারপর আমার হাজব্যান্ড এসে দেখলো যে ওটা পুরোপুরি একদম পার্ট টু পার্ট খুলে গেছে, অনেকটাই মানে খুলে গেছে। ওয়ারড্রপটা একদম বাজে অবস্থা, তো একদমই উপরেরটা খুলে পুরো পড়ে গেছে। আর সেই কারণে আছে আমার ওইটা মানে একদম ভেঙে গেছে। তো আর কি করা, এদিকে মেয়ে যে কাপড় চোপড় ছিল সেগুলো সব গামলার ভিতরে রেখে দিলাম। আর যখন ওয়ারড্রপটা আবার একটু কোনো রকম ঠিক করার মতো হবে, মানে আপাতত ঠিক করে একটু চলবো, যখন আবার টুকটাক করে টাকা গোছাতে পারবো তখন আর একটা নতুন ওয়ারড্রপ কিনে নেব। তবে ভাবছি এবার প্লাস্টিকের একটা ওয়ারড্রপ কিনবো, ঘুণে ধরার অন্তত তো ভয় থাকবে না। আর কাঠের ওয়ারড্রপ যতই টাকা খরচ করে বানাই কিংবা কয়েক বছর পর হয়তো সেটা আবার ঘুণে ধরবে, সেটা পালিশ করতে হবে, কিন্তু প্লাস্টিকের ওয়ারড্রপে তো তেমনটা হয় না। আর আমার আর একটা ওয়ারড্রপ আছে, সেটা হচ্ছে পার্টেক্সের, তো ওইটাও অনেক বছর হয়ে গেল, এখনও ভালো আছে। আর এদিকে কাঠের ওয়ারড্রপটা কিনেছিলাম তো মাত্র 1000 টাকায়, কিন্তু এটা ঠিকঠাক করতে আরও 2000 টাকা গিয়েছিল। তো সব মিলিয়ে বেশ কয়েক বছর ইউজ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে না ওটা আর ইউজ করতে পারবো। তো দেখি যদি ওটা একদমই খুলে পড়ে যায় তাহলে তো আরও একটু সমস্যা। খুব যত তাড়াতাড়ি সম্ভব আর একটা ওয়ারড্রপ কেনার চেষ্টা করতে হবে আমাকে। এমনিতেই তো অবস্থা খারাপ, দিন মানে যে মাসের শেষ, তারপরেও দিন যেতে চাচ্ছে না, তার উপরেও একটু সমস্যার ভিতরে আছি। আর এরই ভিতরে দেখুন এতটা গরম, আর গরমের ভিতরে এর ভিতরে আমাদের ফ্যানটা গেছে নষ্ট হয়ে। মানে আজকের দিনটা আমার একদমই ভালো যায়নি। এই দিনের শুরুটাই একদম ঘুম থেকে উঠেই খারাপ গেছিলো, আর সারাটা দিনই একের পর এক যাচ্ছে। আমি বুঝতেও পারিনি কি কারণে আমার এরকম হলো। তো একের পর এক ক্ষতি হতেই আছে আজকে সারাটা দিন, মানে সারাটা দিনই স্বস্তি পাচ্ছি না কেন জানি। এই যে জিনিসটাই ধরছি সেই জিনিসটাই নষ্ট, এবং সেই জিনিসটাই কেন জানি একটু মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখুন আমার যে চার্জার ফ্যানটা ছিল, সেই চার্জার ফ্যানটা কিন্তু পরিষ্কার করছে আমার হাজব্যান্ড। প্রথমে ঠিক করার চেষ্টা করেছিল যে ও নিজে নিজে ঠিক করতে পারে কিনা, তারপর দেখলো না ওটা সম্ভব না, ওটা মিস্ত্রির কাছে নিতে হবে। তো ভালো করে যখন ফ্যানটা খোলা হলো, তো ভালো করে একটু মুছে নিচ্ছি, যে ফ্যানটা তো আর সবসময় অতগুলো নাট দিয়ে খোলা সম্ভব না। তো এখানে পুরো অনেক নাট, একটা ফ্যানে না হলেও 12 থেকে 13টা শুধু ছোট ছোট নাট দেওয়া রয়েছে। অনেকভাবে চেষ্টা করা হলো যে এই ফ্যানটা যাতে একটু হলেও ঠিক হয়, কিন্তু কোনো মতেই ঠিক হয়নি। আর আমাদের এখানে অনেক পরিমাণে লোডশেডিং হয়, যেহেতু আমাদের এখানে 2 রকমের বিদ্যুৎ থাকে। তো পল্লী বিদ্যুৎ তো একদমই থাকে না, পিডিবি তো যথেষ্ট থাকে। ওটা হচ্ছে ঝড় বৃষ্টির ভিতরেও হচ্ছে ওর বিদ্যুৎটা যায় না, আর যদিও যায় তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সেটা চলে আসে। আর এই পল্লী বিদ্যুৎ তো যায় না, তার উপরেও যে গরম পড়েছে গতকাল রাত্রে, মানে যে রাত্রে এত গরম পড়ছে গতকাল রাত হোক, মানে এ কয়টা দিন একাধারে গরম, কোনো রকমই একটু মানে স্বস্তি বোধ পাচ্ছি না। তো কি আর করা, এদিকে হচ্ছে ফ্যানটা তো ঠিক হলো না, এখন মনটাও খারাপ হয়ে গেল। তো এদিকে আসলাম একটু কাপড় চোপড় ধুতে, আর দিনের বেলায় তো একদমই ভালো লাগছিল না। ভাবলাম না এখন সন্ধ্যার সময় একটু কাপড় চোপড় ধুয়ে মেলে দিই, পানিটা ঝরে যাবে, সকাল হতে হতে আবার শুকিয়ে যাবে। তো ছেলের শার্টটা আগে দিলাম, ছেলের শার্টটা আগে দিয়ে একটু নীল দিয়ে এটা ঘরের ভিতরেই নাড়বো। আমি আমার ছেলে এবং মেয়ের কাপড় বাইরে রাত্রে রাখি না, আমাদের কাপড় বাইরে থাকে সেটা সমস্যা হয় না, ছাদে থাকে কিংবা হচ্ছে সাইডে দড়িতে রেখে দিই। আর এখানে ছেলের জামাটা আমি হ্যাঙ্কারে ঝুলিয়ে রেখে দিব। ওর আবার সকালে স্কুল আছে, আর ওর হচ্ছে স্কুল ড্রেস আমি যখনই ময়লা দেখি ঠিক তখনই এভাবে কেচে ধুয়ে নীল দিয়ে দিই। আসলে ইউনিফর্ম যদি প্রতিদিন পরিষ্কারটা পরে যায় তাহলে কিন্তু বাচ্চাদের একটা ফ্রেশ ভাব আসে, এবং যে কোনো জিনিস মানে ময়লা আবর্জনা থেকে একটু দূরেই থাকতে হয়। আর হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমার মনে হয় পরিবেশটাও দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখানে শার্টটা আমি ধুয়ে দিলাম, দিয়ে
একটু এর উপরে দেখুন হচ্ছে সবাই নাস্তা করেছে, আর হচ্ছে এর উপরটা একদম হচ্ছে পানি টানি খেয়ে রেখে দিয়েছে। তো নাস্তা বলতে তেমন ভাবে যে অনেক কিছু করেছে সেটা না, এখনও বানাতে হবে। ওই কোনো রকম একটু পিঠে মাঠা বানাচ্ছিলাম, তার উপরে ওদের কারেন্ট চলে গেছিলো। সেই কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানটা অন করতে যেয়েই দেখি এই অবস্থা। তো এই যে ফ্যান হচ্ছে পরিষ্কার হলো, তারপরে ওয়ার্ড্রপটা খুলে পড়ে গেল। এই এত কিছুর পর মনটা একদমই খারাপ হয়ে গেছে। তো এখানটা অনেকটা পরিমাণে ময়লা হয়ে গেছিলো, তো সেটা আগে ভালো করে মুছে নিলাম। মুছে এখন তো আবার মেয়েকে পড়াতে বসাতে হবে, যেহেতু মেয়ের এক্সাম চলছে। তো ওর এক্সামের কারণে ওকে আগে পড়াতে বসাবো, ওর পড়াশোনাটা করিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজ করব। তো আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, মানে আমার মেয়ের পড়াটা আমি কিভাবে করাই। তো এখানে আপনারা আপনাদের ছোট বাচ্চাদের মানে 3 থেকে 7 বছর বাচ্চার যদি আপনারা এইভাবে করে পড়ান, তাহলে ওরা এমনই ভাবে যে প্রত্যেকটা দিনই হয়তো ওরা পরীক্ষা দিচ্ছে। আর ওর এমনভাবে চালু হয়ে যাবে বিষয়টা, যেটা হচ্ছে আপনার পরীক্ষার হলে কোনো রকমই ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি এখানে দেখুন আগে সুন্দর করে একদম পরীক্ষার হলে যে শীটটা দেয় সেই শীট অনুযায়ী এখানে কেটে নিচ্ছি প্রত্যেকটা খোপ, এবং এর উপরে আমি কিন্তু লিখে দিব যে এটা কি লিখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা খোপ আমি কেটে নিব, আর প্রত্যেকটা খোপ একটু দেখে দেখে কেটে নিলে কয়টা ঘর হবে সেটাও যদি হিসেব করে নেওয়া হয়, তাহলে আপনার খাতাটাও নষ্ট হবে না। আর বাচ্চাদেরকে যদি এভাবে আপনারা পড়াশুনো করাতে পারেন, যাদের বাসায় আমার মতো ছোট বাবু আছে, মানে আমার মেয়ে তো এখন নার্সারিতে পড়ে, আমার মেয়ের বয়স এই 6 বছর রানিং চলছে, মানে 5 বছর পূর্ণ হয়ে 6 বছর রানিং হচ্ছে। তো আমার মেয়েটা নার্সারিতে পড়ে। তো আমার মেয়ের এখানে দেখুন সাজেশন দেখে নিচ্ছি আমি যে সাজেশনে কি কি দেওয়া আছে। ঠিক এমনভাবে সাজেশন সিলেবাস দেখে আপনি ওকে প্রত্যেকটা দিনের পড়া প্রত্যেকটা দিন এভাবে করে যদি লিখে দিতে পারেন আর খুব গুনে গুনে করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি দ্রুত পড়াশোনাটা শিখে যাবে। মানে এটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যেটা কতটা দ্রুত ও শিখে যাচ্ছে। আমি প্রথম এমনি শুধু হয়তো হাতে লেখা করাতাম, বাংলা খাতায়, ইংরেজি খাতায় হ্যান্ডরাইটিং করাতাম, হোমওয়ার্ক করাতাম। তো ওইভাবে করাতে করাতে হঠাৎ মনে হলো যে না, এইভাবে করে করে দেখি। তারপর ওকে আমি এইভাবে আলাদা করে খাতা বানাই, একদম সাদা কাগজে খাতা বানিয়ে তারপর এখানে লিখে দিয়ে উপরে কিভাবে লিখতে হবে। তো ওর যেহেতু কাল হচ্ছে ধর্ম পরীক্ষা, তো এখানে আমি লিখে দিয়েছি আলিফ জের থেকে ইয়া জের পর্যন্ত লিখতে। তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আম্মু, এখানে তুমি দেখবা যে কি আছে, তুমি এখানে দেখে তাই পয়েন্ট টু পয়েন্ট তুমি লিখে দিবা। আসলে ও অনেক ছোট ঠিকই, কিন্তু ওর পড়াশোনাটা কিন্তু অনেকটা বেশি। এই যে এখানে পুরো আমি একটা খাতার পুরো 3 পৃষ্ঠা ধরে ওকে লেখাই। আমি তো বাসায় সন্ধ্যার সময় একবার লেখাই, আর তাছাড়া ওর মিস এসে একবার লেখাই, মানে ও দুপুরে 11:30টার দিকে একবার লেখাই। তো দুই বেলা পড়তে বসে। তো এতে করে আমার মেয়ের হয়ে যায়। আর যখন লেখা শেষ হয়ে যাবে তারপর ওর পুরো বইটা আমি একবার করে হচ্ছে রিডিং পড়াই দিব, মানে মৌখিক ধরবো যেগুলো মৌখিক ধরার কথা। তো এদিকে দেখুন মেয়েকে পড়িয়েছিলাম, পড়ে চলে গিয়েছিলাম একটু পিঠা তৈরি করতে। তো পিঠা এর আগে একবার ওদেরকে খেতে দিয়েছি, খেয়েছে, তারপর আবার এনে দিয়েছি। আর আমার রং তুলি সব চারিদিকে ছড়িয়ে আছে। তো এখনও কাজ চলছে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।